আমার অনলাইন স্টাডি এই চ্যানেলটির পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার এই চ্যানেলটি মূলত সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য এখানে পড়ানো হয়ে থাকে। তো আজ যে টপিকটি তোমাদের সাথে আলোচনা করব, এই টপিকটি ইতিহাসের পাল ও সেন শাসনে বাংলার যে কিরকম অবস্থা ছিল এই বিষয়ে আলোচনা করব। গৌড়রাজ শশাঙ্কের মৃত্যুর পর থেকে পাল শাসনের সূচনাকাল পর্যন্ত সময়ে বাংলায় যে অরাজকতা বা প্রশাসনিক একটা অচলাবস্থার সৃষ্টি হয়েছিল তা ইতিহাসে মাতসানায় নামে পরিচিত। প্রায় 650 খ্রিস্টাব্দ থেকে 750 খ্রিস্টাব্দ এই 100 বছর ছিল তার সময়কাল। গোপাল 750 খ্রিস্টাব্দে সে পাল রাজবংশের প্রতিষ্ঠা করেন এবং তিনি বাংলার স্থানীয় নেতাদের দ্বারা মনোনীত হয়ে মাতসানাইয়ের অবসান ঘটান। এটা হচ্ছে পাল শাসনের যে সূচনা, সেই সূচনায় আমরা এটা দেখতে পাই। এবং আমরা যদি দেখি যে গোপাল তিনি ছিলেন পাল বংশের প্রথম একজন মনোনীত রাজা এবং তিনি কিন্তু তার শাসনকালটা ছিল 750 থেকে 770 খ্রিস্টাব্দ পর্যন্ত। এবং গোপাল সে বাংলার প্রথম নির্বাচিত রাজা। তিনি 750 খ্রিস্টাব্দে সেই সময় বাংলার প্রকৃতিপুঞ্জ বা স্থানীয় দলপতি বা জমিদার এবং কিছু সামন্ত প্রধান কর্তৃক তিনি নির্বাচিত হয়েছিলেন। পাল বংশের প্রতিষ্ঠাতা এবং তার শাসনকালে বাংলায় কিন্তু একটা শান্তি বজায় ছিল এবং বলা যেতে পারে তার আগে যে মাতসানায় যে অচল অবস্থা, একটা অরাজকতা লক্ষ্য করা গেছিল বাংলায়, তার অবসান ঘটিয়েছিলেন এই পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল। এবং এই গোপাল তিনি অদন্তপুরী মহাবিহার স্থাপন করেছিলেন। এখান থেকে তোমাদের একটা প্রশ্ন পরীক্ষায় আসে যে অদন্তপুরী মহাবিহার এটি কে স্থাপন করেছিলেন বা কোন সম্রাট স্থাপন করেছিলেন? উত্তর হবে পাল বংশের প্রতিষ্ঠাতা রাজা গোপাল। এবং তার সমসাময়িক ছিলেন বৌদ্ধ পণ্ডিত শান্তিরক্ষিত। তাহলে এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে তোমাদের পরীক্ষায় যে শান্তিরক্ষিত কার সমসাময়িক ছিলেন? কার সমসাময়িক ছিলেন? না, পাল বংশের প্রতিষ্ঠাতা গোপালের সমসাময়িক ছিলেন। এবং খালিমপুর যে তাম্রলিপি, সেই তাম্রলিপি থেকে আমরা পাল রাজাদের যে পূর্বপুরুষ তাদের পরিচয় পেয়ে থাকি। পণ্ডিত তারানাথের মত অনুসারে তিনি বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। তাহলে এখান থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু তোমরা পাচ্ছ। প্রথম যেটা পাচ্ছ সেটা হচ্ছে পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হবে গোপাল। এবং দ্বিতীয় যেটা আমরা পাচ্ছি যে অদন্তপুরী মহাবিহার এটি স্থাপন করেছিলেন পাল সম্রাট গোপাল এবং তিনি ছিলেন বৌদ্ধ পণ্ডিত শান্তিরক্ষিতের সমসাময়িক। খালিমপুর তাম্রলিপি থেকে আমরা পাল রাজাদের পূর্বপুরুষের পরিচয় এগুলো জানতে পারি। এরপরে যে সম্রাট সম্পর্কে আমরা জানব, গোপালের পরে সম্রাট ছিলেন ধর্মপাল। ধর্মপাল তিনি রাজত্ব করেছিলেন 770 থেকে 810 খ্রিস্টাব্দ। তার পরিচয়টি আমরা একটু জেনে নেব। তিনি ছিলেন পাল বংশের প্রকৃত স্থপয়িতা এবং তার আমলে বাংলার উত্তর ভারতের শ্রেষ্ঠ শক্তিতে কিন্তু পরিণত হয়েছিল তার আমলে। তার আমলে বাংলা উত্তর ভারতের একটা শ্রেষ্ঠ শক্তিশালী রাজ্য হিসেবে কিন্তু প্রতিষ্ঠা পেয়েছিল।
এবং তার পিতার নাম তোমরা সবাই জানো, গোপাল। এবং ধর্মপালের উপাধি ছিল পরমেশ্বর পরম ভট্টারক। তাহলে এখান থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা তোমাদের পরীক্ষায় কিন্তু ম্যাক্সিমাম সময় দিয়ে থাকে, যে পরমেশ্বর পরম ভট্টারক এই উপাধিতে কে ভূষিত হয়েছিলেন? উত্তর হবে ধর্মপাল। এবার তার কিছু সামরিক কৃতিত্ব ছিল। কি কি কৃতিত্ব ছিল সেগুলো আমরা জানব। তিনি প্রতিহার রাজ বৎসরাজ ও তার পুত্র দ্বিতীয় নাগভট্টের কাছে, রাষ্ট্রকূট রাজ ধ্রুব ও তৃতীয় গোবিন্দের কাছে তিনি কিন্তু পরাজিত হয়েছিলেন। এবং খালিমপুর যে তাম্রলিপি, সেই লিপি থেকে জানা যায় যে তিনি সমসাময়িক কালের জন্য বা সাময়িক কালের জন্য তিনি কিন্তু কনৌজের যে সিংহাসন, সেই সিংহাসনে ইন্দ্রায়ুধের স্থানে চক্রায়ুধকে তিনি অধিষ্ঠিত করেছিলেন সেই সময়ে। এবং সেই সময়ে ধর্মপালের রাজত্বকালে কনৌজকে কেন্দ্র করে যে পাল প্রতিহার এবং রাষ্ট্রকূটদের মধ্যে যে একটা সংঘর্ষ শুরু হয়েছিল, যা ইতিহাসে ত্রিশক্তি সংঘর্ষ নামে পরিচিত। তাহলে এখান থেকে তোমাদের যে কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ত্রিশক্তি সংঘর্ষ কি। সেখানে তোমরা বলবে পাল, প্রতিহার ও রাষ্ট্রকূট এই তিন বংশের মধ্যে কনৌজকে কেন্দ্র করে যে সংঘর্ষ শুরু হয়েছিল, তাই ইতিহাসে ত্রিশক্তি সংঘর্ষ নামে পরিচিত। এবং এখান থেকে আরেকটা প্রশ্ন আসে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে তিনি যে সময় রাজত্ব করেছিলেন সেই সময় রাজধানী কি ছিল কনৌজের? তখন তোমরা বলবে কনৌজের রাজধানী ছিল কি? পাটলিপুত্র। এবং কনৌজে একটি দরবারি অনুষ্ঠানে আয়োজন করেছিলেন কিন্তু তিনি, যেখানে উপস্থিত রাজারা তার বশ্যতা স্বীকার করেছিলেন বলে জানা যায়। এবং তিনি কেদার, যার বর্তমান নাম হচ্ছে গাড়োয়াল, এবং গোকর্ণ, যার বর্তমান নাম নেপাল, এই দুটো জয় করেছিলেন। এবং তিনিও কিন্তু গোপালের মতোই বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। এবং বহু হিন্দু মন্দির নির্মাণের জন্য তিনি কিন্তু জমি দান করেছিলেন। এছাড়া বিক্রমশিলা মহাবিহার, সোমপুর মহাবিহার এবং আরও 50টি ধর্ম শিক্ষার মঠ কিন্তু এই ধর্মপাল তিনি স্থাপন করেছিলেন। এবং আরেকটা খুব ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা তোমাদের জানা উচিত, সেটা হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের সংস্কার কিন্তু এই ধর্মপালই করেছিলেন। এবং হরিভদ্র নামে এক জনৈক বৌদ্ধ গ্রন্থকার তার পৃষ্ঠপোষকতা অর্জন করেছিলেন। তার প্রধানমন্ত্রীর নাম ছিল ব্রাহ্মণ গর্গ। তাহলে এখান থেকে আরেকটা প্রশ্ন, যেটা খুবই ইম্পর্টেন্ট, যে ব্রাহ্মণ গর্গ কে ছিলেন? ব্রাহ্মণ গর্গ ছিলেন ধর্মপালের প্রধানমন্ত্রী। এবং কবি সোডেল তাকে উত্তর পথস্বামীন বলে অভিহিত করেছিলেন। তাহলে এখান থেকে আমরা দুটো প্রশ্ন পাচ্ছি। একটা হচ্ছে কে উত্তর পথস্বামীন বলে ধর্মপালকে অভিহিত করেছিলেন, এরমভাবেও প্রশ্ন আসতে পারে। আরেকটা আসতে পারে যে উত্তর পথস্বামীন এই উপাধি কাকে দেওয়া হয়েছিল। দুটো, প্রথমটির উত্তর হবে কবি সোডেল ধর্মপালকে উত্তর পথস্বামীন বলে অভিহিত করেছিলেন। আর যেটা দ্বিতীয় কোশ্চেন, যে উত্তর পথস্বামীন উপাধিটি কার ছিল? উত্তর হবে ধর্মপালের। এবার ধর্মপালের পরে যেটা আমরা জানবো, যে পাল বংশের ধর্মপালের পর কে সিংহাসনে বসেছিলেন, তোমরা সবাই জানো যে ধর্মপালের পর ধর্মপালের নিজের পুত্র দেবপাল, তিনি কিন্তু তৃতীয় পাল রাজা হিসেবে সিংহাসনে বসেছিলেন। এবং দেবপালের কিছু সামরিক কৃতিত্ব ছিল। তিনি সেনাপতি লবসেন বা লৌসেন ছিলেন দেবপালের, এবং যিনি কিনা কলিঙ্গ বা উৎপল ও অসম, যার তৎকালীন প্রাগজ্যোতিষ জয়ের যে কৃতিত্ব, সেটার অধিকারী ছিলেন কিন্তু এই দেবপাল। এবং দেবপালের মন্ত্রী ছিলেন, নাম হচ্ছে ব্রাহ্মণ দর্ভপাণি, এবং তার পৌত্র কেদার মিশ্র। তাহলে এখান থেকে আমরা কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন পেয়ে যাচ্ছি। প্রথমত যেটা পাচ্ছি, যে দেবপাল ছিলেন পাল বংশের তৃতীয় রাজা।
এবং তিনি কার পুত্র ছিলেন? ধর্মপালের পুত্র ছিলেন। তারপরে যে প্রশ্নটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে তার মন্ত্রীর নাম কি ছিল? তার মন্ত্রীর নাম ছিল ব্রাহ্মণ দর্ভপাণি এবং তার পৌত্র ছিলেন কেদার মিশ্র। কার পুত্র? না ওই দর্ভপাণি, তার পৌত্র ছিলেন কেদার মিশ্র। এবং এখানে দেবপালের যে কিছু সামরিক কৃতিত্ব আমরা এগুলো আলোচনা করব। তিনি গুর্জর, প্রতিহার রাজ প্রথম ভোজ এবং রাষ্ট্রকূট রাজ অমোঘ বর্ষকে পরাজিত করেছিলেন দেবপাল, এবং তিনি পূর্বে অসম থেকে পশ্চিমে কাশ্মীর অঞ্চল পর্যন্ত তিনি কিন্তু এবং পাঞ্জাব এবং উত্তর হিমালয় থেকে দক্ষিণে বিন্ধ্য পর্বত পর্যন্ত সাম্রাজ্য বিস্তার করেছিলেন। এবং আরব পর্যটক সুলেমান তার সামরিক শক্তির এই প্রশংসা করেছিলেন। তাহলে এখান থেকে তোমাদের একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসে প্রত্যেকবার পরীক্ষায়, যে তার রাজত্বের সময়ে তার সাম্রাজ্য কতটুক পর্যন্ত বিস্তৃত ছিল। তার উত্তর হবে পূর্বে অসম ও পশ্চিমে কাশ্মীর সীমান্ত অঞ্চল এবং উত্তরে হিমালয় থেকে দক্ষিণে বিন্ধ্য যে পর্বত, সেই পর্বত পর্যন্ত তার সাম্রাজ্য বিস্তার করেছিলেন। এবং আরব পর্যটক সুলেমান তার সামরিক এই কৃতিত্বের ভূয়সী প্রশংসা করেছিলেন। এবং তার রাজধানী, এই দেবপালের রাজধানী, তিনি মুঙ্গেরে নতুন একটি রাজধানী নির্মাণ করেছিলেন। তিনিও কিন্তু বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন এবং নালন্দায় মঠ এবং বুদ্ধগয়া মন্দির নির্মাণ করেছিলেন। তাহলে এখান থেকে তোমাদের আরেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, যে নালন্দায় মঠ এবং বুদ্ধগয়ার মন্দির কে স্থাপন করেছিলেন? উত্তর হবে কিন্তু দেবপাল। দেবপাল সুবর্ণদ্বীপ তথা সুমাত্রার রাজা বালপুত্রদেবকে নালন্দায় কিন্তু বৌদ্ধ পরিব্রাজকদের বসবাসের জন্য একটি বৌদ্ধ মঠ নির্মাণের অনুমতি দেন এবং তার পাশাপাশি 5টি গ্রাম তিনি কিন্তু দান করেছিলেন। বৌদ্ধ ধর্মের পারদর্শী ব্রাহ্মণ ইন্দ্রদেবকে নালন্দায় সে সময় আচার্য হিসেবে নিয়োগ করেছিলেন। তাহলে এটা হচ্ছে আমরা দেবপালের সম্পর্কে আমরা জানলাম। এর পরবর্তীকালে আমরা দেখব যে পাল বংশে আরও কিছু সম্রাট ছিলেন বা শাসক ছিলেন, তাদের নাম আমরা একে একে জানব। প্রথমে ছিলেন নারায়ণ পাল, তারপর প্রথম মহিপাল, দ্বিতীয় মহিপাল এবং লাস্টে ছিলেন রামপাল। আমরা রামপালকে বলে থাকি যে তিনি পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, তাকে কিন্তু তৃতীয় পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলা হয়ে থাকে এই রামপালকে। এবং তিনি কৈবর্ত শাসক ভীমকে পরাজিত ও নিহত করে তিনি বরেন্দ্র ভূমিতে তিনি পুনরুদ্ধার করেন। তাহলে বরেন্দ্র ভূমিকে কে পুনরুদ্ধার করেছিলেন? না, উত্তর হবে রামপাল। এবং কৈবর্তের শাসক কাকে পরাজিত করে? না, ভীমকে পরাজিত করে, এবং শুধু পরাজিতই না, তাকে নিহত করে তিনি বরেন্দ্র ভূমি পুনরুদ্ধার করেছিলেন। এবং রমাপতিতে তিনি একটি নতুন রাজধানী স্থাপন করেছিলেন। তার সভাকবি ছিলেন কে? না, তার সভাকবি ছিলেন রামচরিত গ্রন্থের রচয়িতা সন্ধ্যাকর নন্দী। তাহলে এখান থেকে তোমরা একটা প্রশ্ন পেয়ে গেলে যে রামচরিত গ্রন্থের রচয়িতাকে, না সন্ধ্যাকর নন্দী, এবং আরেকটা প্রশ্ন তোমরা পাচ্ছ সন্ধ্যাকর নন্দী কার সভাকবি ছিলেন? উত্তর হবে রামপালের। আজকে এই পর্যন্ত তোমাদের সাথে আলোচনা করলাম। নেক্সট দিন আমি ইতিহাসের অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আমার এই চ্যানেল ভালো লাগলে এবং তোমাদের উপকারে আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের কোন কোন টপিকে আলোচনা করলে সুবিধা হবে। ধন্যবাদ।